আমি 1947 সালকে স্বাধীনতা বলি, অনেকেই আবার দেশ ভাগ বলেন। আমি কখনো দেশ ভাগ বলি না, এটা স্বাধীনতা। আমরা বাংলাদেশেরই পাকিস্তান তৈরি করেছিলাম হিন্দুদের আগ্রাসন থেকে এই জাতিকে, মুসলিম জাতিকে রক্ষা করার জন্য। তো আমি মোহাম্মদ আলী জিন্নাহর এই প্রজেক্টে বিশ্বাসও করি। পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে পাকিস্তান যে স্বপ্ন নিয়ে আমরা তৈরি করেছিলাম সেই স্বপ্নটা আমাদের ঠিকমতো পূরণ হচ্ছে না, এজন্য আমরা সেপারেট হয়ে গেছি, এটা ভিন্ন কথা। কিন্তু আমি 47কে ধারণ করি। এখন 47 থেকে নিয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই পুরো সময়টুকুতে বাঙালি জাতীয়তাবাদ কখনোই বাঙালি এই মুসলিম জাতির একটা চেতনা হিসাবে আবির্ভূত হয় নাই। আমি 1947 থেকে 1971 পর্যন্ত বাঙালি জাতির, মানে বাংলাদেশের এই যে জনগণের যত রাজনৈতিক আন্দোলন, সবগুলো আন্দোলনের ব্যাপারে পড়ালেখা করে দেখেছি যে এখানে না ধর্মনিরপেক্ষতা, না বাঙালি জাতীয়তাবাদ, না সমাজতন্ত্র, যেটা আমাদের সংবিধানের অন্যতম একটা উসুল, এগুলো কখনোই আমাদের এখানে রিলেভেন্ট কোনো ইস্যুই ছিল না। এগুলা শেখ মুজিবুর রহমান নিয়ে এসেছেন ভারত থেকে, ভারত এনেছে সোভিয়েত ইউনিয়ন থেকে। আর আমরা কি করেছি, স্বাধীনতার পরে আমাদের দেশ বিজয় হয়েছে 1971 সালে 16ই ডিসেম্বর। আমরা চিন্তা করেছি যে দুনিয়ার কোনো জাতি তো 1 বছরের মধ্যে সংবিধান লিখতে পারে না, সময় তো লাগে সংবিধান লিখতে, আমরা 1 বছরের মধ্যে লিখে দেখিয়ে দেব। সংবিধান কমিটি প্রদান করা হয়েছে ডক্টর কামাল হোসেনকে, যার সংবিধান সম্পর্কে কোনো আইডিয়া বিশেষ ছিল না। তো তিনি কি করেছেন, 33টা বৈঠক করে ওই সোভিয়েত ইউনিয়ন আর ভারত থেকে কিছু কপি পেস্ট করে আমাদের একটা সংবিধান দাঁড় করিয়ে দিয়েছেন। ভারতের সংবিধান অনেক ভালো, ভারতের সংবিধান এরকম হয় না, ভারতের সংবিধান ভারত থেকেই উঠে এসেছে। ভারতের সংবিধানের প্রবক্তা যিনি আম্বেদকর, তিনি জীবনে অনেক কিছু দেখে বড় হয়েছেন, এই জন্য তাদের সংবিধানের মধ্যে তাদের জাতিগত যে চেতনা সেটা একটা প্রতিফলন আছে, আমাদের সংবিধানের মধ্যে নাই। আমাদের মুক্তিযুদ্ধের সময় বলা হতো যে আমরা 3টা উদ্দেশ্যকে সামনে রেখে, আদর্শকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছে। এটা হচ্ছে সাম্য, এটা মানবিক মর্যাদা, আর এটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। অথচ এই 3টা কথা আমাদের পুরো সংবিধানে খুঁজে পাওয়া যায় না। সংবিধানে কি খুঁজে পাওয়া যায়? 4টা জিনিস। বাঙালি জাতীয়তাবাদ, মানে জাতীয়তাবাদ আর কি, জাতীয়তাবাদ বলতে তো অবশ্যই পাকিস্তানি জাতীয়তাবাদ নয়, বাঙালি জাতীয়তাবাদ। আরটা হচ্ছে গণতন্ত্র, আরটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আরটা হচ্ছে সমাজতন্ত্র। আমি প্রশ্ন করি, সমাজতন্ত্র কোন কালে বাংলাদেশের মুসলমানদের একটা আদর্শ ছিল? জীবনেও তো আমরা পাইনি। আমাদের এই জাতির ইতিহাস তো কৃষক শ্রমিকদের ইতিহাস এবং ব্যবসায়ীদের ইতিহাস। ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী এলাকা ছিল বাঙ্গাল এলাকা, যেখান থেকে মনসুর কিছুটা টাচ করেছেন, যেখান থেকে ইংরেজরা এত বেশি লুণ্ঠন করেছে। তো সমাজতান্ত্রিক রাষ্ট্র তো এরকম হয় না। আমরা অনেকটা পুঁজিবাদী রাষ্ট্র ছিলাম বলা যায়, বা পুঁজিবাদী এলাকা ছিল, সেখানে সমাজতন্ত্রকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এই কথাগুলো, বাঙালি জাতীয়তাবাদ বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতা বলেন, এগুলো বাংলাদেশের মুসলমানদের জন্য কখনোই কোনো আদর্শ ছিল না। কিন্তু আমাদের 72 সংবিধানে এগুলো ঢুকানো হয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে, আমাদের মহান মুক্তিযুদ্ধকে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের হাতে ছেড়ে দিয়েছি। এটা তোমাদের সম্পত্তি। তো আওয়ামী লীগ আমাদেরকে মুক্তিযুদ্ধের কাহিনী যেভাবে শুনিয়েছে, আমরা সেভাবেই শুনেছি। কাহিনীটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন উদাহরণস্বরূপ আমি বললাম যে একটা ফ্যাক্ট, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন, ক্রিস্টোফার কলম্বাস আপনারা চিনেন, আমেরিকা আবিষ্কার করেছেন। এইটা একটা ফ্যাক্ট, এটা একটা সত্য কথা, কোনো ভুল নেই। কিন্তু এই কথাকে কে কীভাবে বলে তার উপর নির্ভর করে যে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। উদাহরণস্বরূপ আপনি যদি ইউরোপিয়ানদেরকে জিজ্ঞেস করেন যে কলম্বাসের আমেরিকা আবিষ্কার সম্পর্কে তুমি কি বলো, তো তারা বলবে যে কলম্বাস একজন স্বপ্নবান নাবিক ছিলেন, তিনি অনেক প্রতিকূলতা পার হয়ে আমেরিকার মতো একটা আটলান্টিক মহাসাগরের ওই পারে একটা দেশ আমাদের জন্য নতুন একটা পৃথিবী আবিষ্কার করেছেন। আবার কলম্বাস যাদেরকে হত্যা করে আমেরিকাকে দখল করেছেন, রেড ইন্ডিয়ান, এদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই কলম্বাস কি ছিল, তারা বলবে এটা ডাকাত ছিল। কাহিনী সেম, কিন্তু গল্পের ধরনটা দুইটা। দেখেন, একটা জাতির মুক্তিযোদ্ধা আরেক জাতির টেরোরিস্ট, তাই না? আপনি ফিলিস্তিনের হামাসকে আমরা মুক্তিযোদ্ধা মনে করি, কিন্তু ইসরায়েল মনে করে টেরোরিস্ট। তো পৃথিবীটা, এই গল্পগুলো পৃথিবীতে ফ্যাক্ট থেকেও জরুরি হচ্ছে সেই ফ্যাক্টকে কে বয়ান করছে এবং কোন জায়গা থেকে বয়ান করছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা একটা ফ্যাক্ট। 1971 সালের যুদ্ধকে আপনি অস্বীকার করতে পারবেন না, যুদ্ধ তো হয়েছিল ভাই, নিশ্চিত। কিন্তু সেই যুদ্ধকে কে কীভাবে বয়ান করে? আওয়ামী লীগ আমাদেরকে শিখিয়েছে যে 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল। আমি আওয়ামী লীগের গল্পটা বলছি, আপনি আওয়ামী লীগের ওয়েবসাইটে গেলে এগুলো দেখতে পাবেন। আওয়ামী লীগের ওয়েবসাইটে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আওয়ামী লীগের বাঙালি গল্প, যেটা শুরু হয় শেখ মুজিবুর রহমান থেকে। মনে হচ্ছে এর আগে আর পৃথিবীতে কোনো বাঙালি ছিল না।
এটা আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি দেখেন গিয়ে, মানে পুরো বাঙালি জাতির যে গল্পটা সেটা শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়। শেখ মুজিবুর রহমান অবশ্যই বাঙালি জাতির একজন বড় নেতা ছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের আগেও পরেও অনেক বড় বড় নেতা ছিলেন যাদের তেমন কোনো কদর অ্যাটলিস্ট আওয়ামী লীগের বয়ানের মধ্যে পাওয়া যায় না। তো আওয়ামী লীগ আমাদেরকে যে গল্প শুনিয়েছে, আওয়ামী লীগ বলতে আমি শুধু রাজনৈতিক আওয়ামী লীগকে বোঝাচ্ছি না, আমি আরেকটু বড় করে বললে বাংলাদেশের যে সাংস্কৃতিক অভিজাত শ্রেণী, যারা আমাদের মিডিয়াকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের প্রশাসনকে, ইভেন আমাদের মিলিটারিকে সব কিছুকে নিয়ন্ত্রণ করে, এই যে এস্টাবলিশমেন্ট, এরা আমাদেরকে যে গল্পটা শুনিয়েছে যে বাঙালি জাতির মধ্যে ধর্মনিরপেক্ষতার আদর্শ ছিল। কিন্তু পাকিস্তান তো ধর্মনিরপেক্ষ ছিল না, ছিল ইসলামী রাষ্ট্র, বা ইসলামী রাষ্ট্র হওয়ার চেষ্টা করেছে। এই জন্য বাঙালি জাতি তাদের বাঙালিয়ানা এই যে চেতনা, এইটার ভিত্তিতে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করার জন্য ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে। অথচ কথাটা পুরোপুরি ফলস, এরকম কোনো কিছুই কখনো ছিল না। বরং আমরা ইতিহাসে পাই যে বাঙালি জাতির মধ্যে, এই পুরো ইতিহাসের মধ্যে আপনি চমৎকার ইসলামী চেতনার একটা জাগরণ বারে বারে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সৈয়দ আহমদ শাহিদ বেরলভী রহমতুল্লাহ আলহি, যার জন্ম হয়েছিল ভারতের বর্তমান উত্তরপ্রদেশের রায়বেরেলিতে, এবং তিনি সেখানেই বলা হয়েছেন, পরবর্তীতে দিল্লি হয়ে পুরো ভারতবর্ষ তিনি সফর করেছেন এবং তিনি যুদ্ধ করেছেন বর্তমান পাকিস্তানের কাশ্মীরের বালাকুট এলাকায়, ওটা তো বর্তমান পাকিস্তানের পড়ে। তো তিনি উত্তর ভারতের মানুষ, অথচ 1920 সালে তিনি হজে যাওয়ার আগে কলকাতায় এসেছিলেন এবং সেখানে বাঙালি আলিম সমাজের মধ্যে প্রায় 10,000 মানুষ সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত দিয়েছিলেন। এটা বড় আশ্চর্য বিষয়। তার মানে হচ্ছে আমরা বাঙালিরা সৈয়দ আহমদ বেরলভীর সাথে সরাসরি যুক্ত, শুধুমাত্র কোনো মানে ইমাজিনারি কোনো প্রজেক্টের মাধ্যমে না, অ্যাকচুয়ালি আমরা যুক্ত। এবং সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির বরেণ্য খলিফাদের মধ্যে অনেকেই ছিলেন এই বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলের। উদাহরণস্বরূপ আপনি মীর নিসার আলী তিতুমিরকে চিনেন, তিতুমির আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানী। আপনারা নূর মোহাম্মদ নিজামপুরীকে চিনেন, আপনারা কারামত আলী জৌনপুরীকে চিনেন, যদিও কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি এবং বা এরা ছাড়া সৈয়দ আহমদ বেরলভীর আরও অনেক খলিফা ছিলেন, কিন্তু অনেক বড় বড় খলিফা যারা পরবর্তীতে বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলে দিনের খেদমত করেছেন। তো দেখেন বাঙালি মুসলমান কোন স্বার্থে, কি ইচ্ছায়, কোন কারণে উত্তর ভারতের একটা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হবে? এখানে তাদের কি? তার মানে বোঝা যায় যে বাঙালি মুসলমানের মধ্যে একটা ইসলামী চেতনা ছিল বলেই তো সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সাথে হাতে হাত মিলিয়েছে। এরপরে দেখেন ফরায়েজি আন্দোলন, যদিও ফরায়েজি আন্দোলনটা একটা ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হয়েছিল, কিন্তু ফরায়েজি আন্দোলনটা পরবর্তীতে এত জনপ্রিয়তা লাভ করেছে এজন্য যে হিন্দু জমিদারদের দ্বারা যে বাঙালি কৃষকরা, মুসলিম কৃষকরা নির্যাতিত ছিলেন, এদের জন্য সেই নির্যাতনকে প্রতিবাদ করার একটা বড় মিডিয়াম হয়ে গিয়েছিল, একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছিল ফরায়েজি আন্দোলন। অর্থাৎ ইসলামকে একটা প্রজেক্ট হিসাবে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার মনে করে তারা প্রতিবাদ করেছিলেন হিন্দু জমিদারদের বিরুদ্ধে। তো ফরায়েজি আন্দোলনের মতো একটা ইসলামী আন্দোলন, হ্যাঁ ইসলামী আন্দোলন বলতে এটা কতটুকু ইসলামী ছিল সেটা নিয়ে কথাবার্তা থাকতে পারে, কিন্তু একটা আন্দোলন যেটাকে বাঙালি মুসলমান বা এই এলাকার মুসলমানরা ওন করেছিল। এরপরে 1919 সাল থেকে 1924 সাল পর্যন্ত ছিল খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলন হয়েছিল কোন জায়গায়? দিল্লিতে। মানে মোহাম্মদ আলী জওহর এরা তো উত্তর ভারতের মানুষ, অথচ হাজারে হাজারে, আপনি বাংলা পিডিএ পাবেন, হাজারে হাজারে বাংলাদেশ বাংলা এলাকার আলিম উলামা সরাসরি খেলাফত আন্দোলনে গিয়ে যুক্ত হয়েছিলেন। কি দরকার আমাদের? তার মানে আমাদের মধ্যে একটা ইসলামী, আমাদের মধ্যে শুধুমাত্র এলাকাভিত্তিক বাঙালি চেতনা নয়, বরং একটা ইসলামী গ্লোবাল ইসলামী চেতনা ছিল বলেই তো খেলাফত আন্দোলনে গিয়ে আমরা শুরু করেছি। নাহলে খেলাফতের সাথে আমাদের সম্পর্ক কি? বাংলা এলাকা কখনো তার উসমানী খেলাফতের অধীনে ছিল না, অথবা উসমানী খেলাফত পড়লেও আমাদের কিছু না, থাকলেও আমাদের কিছু না। উসমানী খেলাফতের সাথে শুধুমাত্র আমাদের ইসলামের সম্পর্ক, আর তো কিছু না। আমরা তো তার্কিস মানুষ নই।